নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে। মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ নবনির্বাচিত বুথ মণ্ডল এবং জেলা সভাপতিরা। এদিকে শীঘ্রই ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে বলে এদিন জানিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। ঘোষণা হতে পারে, এটা গোটা দেশে এই প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা সম্পন্ন হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা এগিয়ে চলেছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সভাপতি নির্বাচন হবে। আনুষ্ঠানিক চুক্তি ছাড়া বাংলাদেশের ফেনী নদী থেকে রাজ্যে জল সরবরাহ বন্ধের দাবিতে জারি করা হয়েছে আইনি নোটিশ। যৌথ নদী কমিশনের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে আইনি নোটিশের প্রতিলিপি। আনুষ্ঠানিক চুক্তির অনুপস্থিতির কারণ দেখিয়ে ফেনী নদী থেকে ত্রিপুরা রাজ্যে জল সরবরাহ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে জারি করা হয়েছে একটি আইনি নোটিশ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান কর্তৃক প্রেরিত নোটিশটি পাঠানো হয়েছে বাংলাদেশের জল সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং যৌথ নদী কমিশনের সদস্যদের কাছে। বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে 2019 সালের একটি সমঝোতা স্মারক তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ত্রিপুরার সাবরুমে জল সরবরাহের জন্য ভারতকে বাংলাদেশের ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সমঝোতা স্মারকটি কোনো আনুষ্ঠানিক চুক্তি নয় এবং বাংলাদেশের সাংবিধানিক প্রয়োজনীয়তার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। সংবিধানের 145 এবং 145 ক অনুচ্ছেদ অনুসারে বিদেশি রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে এবং সংসদীয় অধিবেশন উপস্থাপন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। সমঝোতা স্মারকের পারস্পরিক সহযোগিতার অভাব বাংলাদেশের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন, যেখানে ভারতকে জল সরবরাহের বিনিময়ে কোনো সুবিধা দেওয়া হচ্ছে না বলে যুক্তি দেওয়া হয়েছে নোটিশে। ভারতকে নিজস্ব পাম্প ব্যবহার করে জল উত্তোলনের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে নোটিশে। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে এই নোটিশে। সমঝোতা স্মারক অনুসারে 1.82 কিউসেক পানি উত্তোলনের অনুমতি দেওয়া হলেও ভারত আসলে উল্লেখযোগ্য পরিমাণে বেশি পানি উত্তোলন করছে, যা ফেনী নদীর জন্য মারাত্মক পরিবেশগত ঝুঁকি তৈরি করছে বলে দাবি করা হয়েছে নোটিশে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সমালোচনাও করা হয়েছে নোটিশটিতে। আনুষ্ঠানিক চুক্তি না হওয়া পর্যন্ত ত্রিপুরায় জল সরবরাহ অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত এবং ফেনী নদী থেকে সকল ভারতীয় পাম্প সরিয়ে নেওয়া উচিত বলেও উল্লেখ করা হয়েছে এই নোটিশে। আগামী 15 দিনের মধ্যে যদি সমস্যাটি সমাধান না হয় তবে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ওয়াকফ সংশোধনী বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জেপিসি রিপোর্টের ভিত্তিতে একে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের বাজেট অধিবেশনে দ্বিতীয় পর্বে উত্থাপন করা হতে পারে এই সংশোধনী বিল। ওয়াকফ সংশোধনী বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এটি উপস্থাপন করতে পারে সরকার। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে 10 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত। যৌথ সংসদীয় কমিটি রিপোর্টের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে ওয়াকফ বিলের একটি নতুন খসড়া। এর আগে সংসদে ওয়াকফ বিলের উপর জেপিসি রিপোর্ট পেশ করা হয় বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে গত 13 ফেব্রুয়ারি। এই রিপোর্টকে ভুয়ো বলে অভিহিত করেছিল বিরোধীরা। এরপর সংসদে শুরু হয় হট্টগোল। 27 জানুয়ারি ওয়াকফ বিল পরীক্ষা করে তার খসড়া প্রতিবেদন অনুমোদন করে জেপিসি 44টি সংশোধনী নিয়ে আলোচনা করা হয়েছিল জেপিসির সভায়। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সংসদের 14টি সংশোধনী গৃহীত হয়েছিল, যেখানে বিরোধীদের সংশোধনীগুলি প্রত্যাখ্যান করা হয়েছিল সম্পূর্ণভাবে। 2024 সালের আগস্ট মাসে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু লোকসভায় পেশ করেন ওয়াকফ বিল। এরপরে এটি পাঠানো হয়েছিল জেপিসিতে। এরপরে এই বিষয়ে 665 পৃষ্ঠার একটি প্রতিবেদন দেয় জেপিসি। জেপিসি রিপোর্ট থেকে তাদের মতবিরোধগুলো বাদ দেওয়া হয়েছে কেন তা নিয়ে ব্যাপক হাঙ্গামা করে বিরোধী রাজনৈতিক দলগুলো। এই জেপিসি রিপোর্টটি ভুয়ো বলে মন্তব্য করেছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। এতে বিরোধীদের মতবিরোধ মুছে ফেলা হয়েছিল। এটা অসাংবিধানিক বলে জানিয়েছিল কংগ্রেস।
অপরদিকে সংসদীয় ব্যবস্থার অধীনে বিরোধী সদস্যরা প্রতিবেদনে তাদের মতামত যোগ করতে পারেন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছিল সরকার পক্ষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দিল্লিতে তিপ্রাসাদের অধিকার আদায়ের লড়াই জারি রয়েছে, কিন্তু ত্রিপুরায় তিপ্রা মথার অভ্যন্তরে ফাটল ধরানোর প্রচেষ্টা চলছে। এর বিরুদ্ধে তিপ্রা যুব সংগঠনকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মথার যুব সংগঠন YTF এর পূর্ণাঙ্গ অধিবেশনে যুব সমাজের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিয়েছেন তিপ্রামথা সুপ্রিমো তথা MDC প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিপ্রাসাদের অধিকারের জন্য লড়াই ভবিষ্যতেও জারি রাখতে সংগ্রামী যুব সংগঠন তৈরি করা খুব দরকার। তার জন্য আজ থেকে পরিকল্পনা শুরু করতে হবে, কারণ প্রতিনিয়ত তিপ্রাসাদের ঐক্য ভাঙার পরিকল্পনা চলছে। প্রত্যেক মথার কর্মী সমর্থকদের ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে জনগণের সাহায্য করতে হবে। কোনো পদের লোভে এই দলে থাকা উচিত নয়। বর্তমানে মথায় আমার কোনো পদ নেই, তারপরও আমি তিপ্রাসাদের উন্নয়নের জন্য লড়াই জারি রেখেছি বলে উল্লেখ করেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিপ্রামথা দুর্নীতির বেড়াজালে ক্রমশ জড়িয়ে পড়ছে। দলের একাংশ কর্মীরা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছেন। গত 4 বছরে অনেকে ব্যক্তিগত স্বার্থে দল থেকে বেরিয়ে গেছে। পরবর্তী সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলে মথা ভাঙার চেষ্টা করছে, কিন্তু পরিকল্পনা করার পরও এখন পর্যন্ত থানসা ভাঙার ক্ষমতা হয়নি। দুর্নীতির বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের লড়াই আরো তেজি করতে হবে বলেও বার্তা দিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। बुबागरा को भी वॉरियर सिपाही का दरकार है। हमको ऐसा सिपाही चाहिए जो भविष्य के बारे सोचे, जो दफा के बारे सोचे। हमको ऐसा लीडर नहीं चाहिए जो हमको पोस्ट चाहिए तभी हम काम करेगा। आज मेरा क्या पोस्ट है? मेरा पोस्ट आपके दिल में है। आपका भी ये जो पोस्ट है, आपका भी जो पावर, आप लोग को नेता बनना है ना, नेता पोस्ट से नहीं बनता है, नेता आपके दिल में अंदर जाके बनना पड़ता है। करप्शन के अगेंस्ट फाइट करो, डिस्कस करो। 4 साल में करप्शन बढ़ा है, करप्शन को फाइट करना। करप्शन होगा, हम लोग कमजोर होगा। 4 साल में थानसा को कम तोड़ने के लिए बहुत लीडर्स निकल गया, हमसे भी गलती हुआ है। ऐसे लीडर्स को हमको चांस नहीं देना चाहिए था, लेकिन चांस दिया। सबसे पहले अगर मारना था तो उसको मारो जिसने हमको दबा के रखा। बांग्लादेशी को अटैक करो, लेकिन नहीं, ये लोग ने महाराजा का पीठ में छुरी मांगा। नो प्रॉब्लम, ऐसा कोई छुरी नहीं बना है। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, আসাম সহ দেশের অন্যান্য রাজ্যে যেখানে স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা হচ্ছে, প্রত্যেক বছর সেখানে ব্যর্থ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। এর প্রেক্ষিতে অবলুপ্ত হয়ে গেল ত্রিপুরা সিভিল সার্ভিস এবং ত্রিপুরা পাবলিক সার্ভিসের 136টি শূন্য পদ। সরকারের একের পর এক সিদ্ধান্ত লঙ্ঘনে অনড় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তকে পর্যন্ত কলাপাতায় পরিণত করল টিপিএসসি কর্তৃপক্ষ। অভিযোগ, রাজ্য সরকারের সাথে টিপিএসসি কর্তৃপক্ষের বাদানুবাদের খেসারত দিচ্ছেন রাজ্যের হাজারো বেকার। শুধু তাই নয়, টিপিএসসি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না রাজ্য সরকার, যার ফলে ন্যূনতম 5 বছরের আগে শেষ হচ্ছে না একটি নিয়োগ প্রক্রিয়াও। এমনকি মন্ত্রিসভার গ্রুপ বি, গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। কেন নীরব দর্শক রাজ্য সরকার? কোথায় দুর্বলতা? এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। 5 বছর আগে পঞ্চায়েত দপ্তরের অধীনে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে 1288 জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। পদে প্রায় 5 বছর সময় পার করে বেকার বিক্ষোভের চাপে নিয়োগ সমাপ্ত করল টিপিএসসি কর্তৃপক্ষ। তবে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে বাকি 883টি শূন্য পদে নিয়োগ অধরা। যদিও রাজ্য সরকার প্রায় 2 বছর আগেই 883টি পদে নিয়োগের জন্য নির্দেশ দিয়েছিল টিপিএসসির কর্তৃপক্ষকে, যা মানা হয়নি বর্তমান সময় পর্যন্ত। ফলে এই 883টি শূন্য পদও বাতিলের পথে।
2024 সালে সেপ্টেম্বর মাসেও এসআই এর 200টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। এমনকি সেপ্টেম্বর মাসে 2 মাসের সময় বেঁধে সাব ইন্সপেক্টরের 200টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য টিপিএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার, যা এখন পর্যন্ত মানল না টিপিএসসি কর্তৃপক্ষ। উল্টো এসআই এর 200টি শূন্য পদ এবং পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 883টি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশনামা পর্যন্ত গায়েব হয়ে গিয়েছে টিপিএসসি থেকে। শুধু তাই নয়, প্রায় 3 বছর আগে শুরু হওয়া ইলেকশন ইন্সপেক্টর 14টি পদে এবং রেভিনিউ ইন্সপেক্টর 16টি পদের নিয়োগ প্রক্রিয়া 20 মাও চলে। এখনো পর্যন্ত এই 30টি শূন্য পদের জন্য লিখিত পরীক্ষা পর্যন্ত নিতে পারল না টিপিএসসি। এখন এই দুটি পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, এরপর মেইন পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার হবে। এভাবে এই নিয়োগ প্রক্রিয়াও শেষ হবে না ন্যূনতম 5 বছরের আগে। ফলে এক্ষেত্রেও চাকুরি জীবন থেকে 5 বছর গায়েব হবে রাজ্যের বেকারদের, যার খেসারত দেবেন তারা। লেবার ইন্সপেক্টর পদের 25টি শূন্য পদেও এখন পর্যন্ত নিয়োগের দেখা নেই। রাজ্য সরকারের শূন্য পদে নিয়োগ সংক্রান্ত সব নির্দেশে চাপা পড়ে যাচ্ছে টিপিএসসি কার্যালয়ে গিয়ে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, আসাম সহ দেশের অন্যান্য রাজ্যে প্রত্যেক বছর স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা হচ্ছে। তবে টিপিএসসি কর্তৃপক্ষের ব্যর্থতায় ত্রিপুরাতে এখন প্রত্যেক বছর হচ্ছে না টিসিএস টিপিএসসি পরীক্ষা। এক্ষেত্রেও রাজ্য সরকারের নির্দেশ মানছে না ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। তাই মন্ত্রিসভার অনুমোদিত টিসিএস 88টি শূন্যপদ এবং টিপিএসসি 48টি শূন্যপদ মিলিয়ে 136টি পদ অবলুপ্ত হয়ে গেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। এইভাবেই রাজ্য সরকারের একের পর এক নির্দেশ অমান্য করার দৌলতে চাকুরি হচ্ছে না রাজ্যের বেকার যুবক যুবতীদের। প্রত্যেক দিন বয়সোত্তীর্ণ বেকার বাড়ছে রাজ্যে, বাড়ছে বেকার বিক্ষোভও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা টাউন হলে অ্যানুয়াল সেশন কাম সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতি বছর ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক সাধারণ সভায় বিগত দিন ও আগামী দিনের কর্মসূচি রূপায়ণ করা হয়। তাছাড়াও নতুন কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দেশের সমস্ত শ্রমিক কর্মচারীদের সঠিক বেতনের ভিত্তিতে পেনশন দেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী 2010 সালে ত্রিপুরা জুট মিলের সমস্ত শ্রমিক কর্মচারীরা যে হায়ার পেনশন সংক্রান্ত ফর্ম ফিল আপ করেছিলেন, সেটি পিএফ কর্তৃপক্ষ আগামী কিছুদিনের মধ্যে মঞ্জুর করবেন বলে জানিয়েছেন জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ধনমণি সিনহা। সুপ্রিম কোর্টের হায়ার পেনশন সংক্রান্ত রায় ঘোষণার পরও সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করছে না বলে সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে। অতি সত্বর 1647 জন পেনশন প্রাপ্ত চটকল শ্রমিক কর্মচারীদের বর্ধিত হারে পেনশন মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তরুণ চক্রবর্তী। সেই রায়কে বলবৎ করার জন্য, কার্যকর করার জন্য তারা তেমন কোনো ভূমিকা নিতেছে না। তারা অযথা সময় নষ্ট করতেছে। আমরা চামু আজকের এই সভা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করুন যাতে তারা অযথা সময় নষ্ট না করে এবং অতি সত্বর প্রাকৃতিক দুর্যোগ সহ সাধারণ মানুষের সহায়তার জন্য মোহনপুর মহকুমার বামুটিয়ার কাছারি টিলার পুলিশ ফাঁড়ি সংলগ্ন তহসিল কাছারি প্রাঙ্গণে হাফ রেডিও সেন্টার নামক কেন্দ্রে সমাজদ্রোহীদের আড্ডা ও অসামাজিক কাজকর্মের জন্য বৃহস্পতিবার কেন্দ্রটিকে সিল করে দেওয়া হয় মোহনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। বামুটিয়া তহসিল কাছারির মাঠে এলাকারই ওরূপ ধর নামে এক ব্যক্তি জনস্বার্থ সম্পর্কিত কেন্দ্র খুলেছিলেন, যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে জনগণের স্বার্থে পরিষেবা দেওয়ার কথা থাকলেও প্রতিদিন এই কেন্দ্রে সমাজদ্রোহীদের আড্ডা ও অসামাজিক কাজকর্মের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করতে বৃহস্পতিবার কেন্দ্রটি পরিদর্শন করেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত। জনগণের অভিযোগের সত্যতা যাচাই করতে তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন অসামাজিক কাজকর্মের প্রমাণ পেয়ে সেন্টারটি সিল করে দেন তিনি। বর্তমানে সেন্টারটিকে সিল করা হলেও পরবর্তী সময়ে উপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব দিয়ে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত। ঘুষের বিনিময়ে পরীক্ষায় নম্বরে সুনির্দিষ্ট মামলায় ত্রিপুরা মেডিকেল কলেজের একাংশ ফ্যাকাল্টির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এক্ষেত্রে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজনে জড়িত বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে।
ছাত্রছাত্রীদের কাছ থেকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নামে বাঁকা পথে লক্ষ লক্ষ টাকা কামাইয়ের মারাত্মক অভিযোগ উঠে এলো হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে। আর এই অভিযোগে জড়িয়ে পড়েছেন খোদ কলেজের ফ্যাকাল্টি সদস্য এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি চক্রও। সরকারি কোনো কলেজে গোটা দেশে প্রায় নজিরবিহীন এই ঘটনায় তুমুল গুঞ্জন উঠেছে ত্রিপুরা মেডিকেল কলেজের সর্বস্তরের কর্মীদের মধ্যে। এ নিয়ে একটি সুনির্দিষ্ট মামলাও হয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তদের বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ চালিয়েছেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। বাঁকা পথে টাকা কামাইয়ের এই চক্রে ত্রিপুরা মেডিকেল কলেজের আরো কয়েকজন ফ্যাকাল্টি সদস্য জড়িত থাকতে পারেন বলেও উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। রাজ্য সরকারের সোসাইটি পরিচালিত ত্রিপুরা মেডিকেল কলেজ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন প্রাপ্ত। কলেজের কোর্স শেষ হলে চূড়ান্ত ডিগ্রি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকেই দেওয়া হয়। এমবিবিএস কোর্সে পড়াশোনা শেষ করতে টিএমসি থেকে প্রায় 63 লাখ টাকারও বেশি খরচ করতে হয় প্রত্যেক ছাত্রছাত্রীকে। তার উপর বাঁকা পথে কামাইয়ের ওই প্রতারণা চক্রের খপ্পরে পড়ে ছাত্রছাত্রীদের খরচ করতে হচ্ছে আরো কয়েক লক্ষ টাকা। মেডিকেল পড়ুয়া প্রায় 18 থেকে 20 জন ছাত্রছাত্রীর কাছ থেকে চলতি শিক্ষাবর্ষে বাঁকা পথে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ত্রিপুরা মেডিকেল কলেজের ফ্যাকাল্টির বিরুদ্ধে। ওইসব ছাত্রছাত্রীরা বেশ কয়েকটি বিষয়ে পাশ করতে পারেনি সেমিস্টারের পরীক্ষায়। প্রতিটি কলেজের নিয়ম অনুযায়ী কোনো সেমিস্টারে যে কোনো একটি বা দুটি বিষয়ে কোনো পরীক্ষার্থী পাশ করতে না পারলে পরবর্তী সময়ে ওই বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে হয় সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসেও যেসব ছাত্রছাত্রী ব্যাকলগ ক্লিয়ার করতে পারেনি তাদেরকে ওইসব সাবজেক্টে পাশের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তা করে দেন মেডিকেল কলেজের ফ্যাকাল্টি সদস্য। যাবতীয় লেনদেন এবং বোঝাপড়া চূড়ান্ত হওয়ার পর কলেজ থেকেই ছাত্রছাত্রীদের ওইসব উত্তরপত্র রিভিউর জন্য পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ে। সেই রিভিউতেই দিয়ে দেওয়া হয় পাস নম্বর। আর তার বদলে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রত্যেকটি সাবজেক্টের জন্য নেওয়া হয় 2 থেকে 3 লক্ষ টাকা করে। কোনো কোনো ছাত্রছাত্রীকে দিতে হয়েছে 5-6 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ ত্রিপুরা মেডিকেল কলেজের ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি চক্রের যে দারুণ যোগ সাজশ ও বোঝাপড়া রয়েছে তা কিন্তু একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। বাঁকা পথে কামাই এর এই ধান্দা বহুদিন ধরে চলে আসছে বলে অভিযোগ উঠেছে ত্রিপুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে। আর এই প্রতারণা চক্রের শিকার বেশ কিছু ছাত্রছাত্রীর কলেজ শেষ করে বেরোতে খরচ হবে প্রায় 70 থেকে 75 লক্ষ টাকা। ঘটনার গুরুত্ব বিচার করে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সিরিয়াস ক্রাইম মামলার পর্যায়ে রাখা হয়েছে গোটা তদন্ত প্রক্রিয়াকে। পুলিশের ধারণা একাধিক ফ্যাকাল্টি জড়িয়ে থাকতে পারেন পুরো ঘটনাচক্রে। পরীক্ষার্থীদের ইচ্ছে করে ফেল করানোর মাধ্যমে অর্থ কামাইয়ের ধান্দার বিষয়টি উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ভোরবেলা পৌর নিগমের পক্ষ থেকে লেক চৌমুহনী বাজারে অস্থায়ী ও অবৈধ দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। পৌর নিগমের পক্ষ থেকে নিগমের মেয়র ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে লেক চৌমুহনী বাজারের অস্থায়ী ব্যবসায়ীদের অবৈধ দোকান ঘর সরিয়ে নেওয়ার জন্য বলেছিলেন এবং নিগমের পক্ষ থেকে বারংবার উচ্ছেদের নোটিশ জারি করা সত্ত্বেও ব্যবসায়ীরা এলাকার জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাই পৌর নিগমের পক্ষ থেকে বৃহস্পতিবার ভোরবেলা বাজারের অবৈধ দোকান ঘরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দোকান ঘর ভেঙে দেওয়ার ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে তীব্র অসন্তোষ। বিকল্প ব্যবস্থা দাবি করেছেন ব্যবসায়ীরা। তোমরা কি সময় দিছ না? আমরা তো জায়গা হচ্ছে না। আচ্ছা, তো জায়গা দেওয়া উচিত ছিল। এটা বানচাচ্ছি আরেকটা জায়গা দিয়ে বলে তোমরা এখানে বইয়া করো, আমরা এটা সংস্কার করতেছি, এরকম তো কিছু করছে না। মাছ বাজার ভাঙবো করে তো পয়সা, সবজি বাজার এদিকে যায়, এদিকে ভাঙবো, এই যে আমরা জানি মাছ বাজার তো ব্যাংকের বিষয় আমরা কেউ জানি। কতজন আছো ব্যবসায়ী? ব্যবসায়ীর কাছে আমরা আবারও পথ অবরোধ কেন, কোথায় আসবো এই খবরে, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল।
শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার 208 নম্বর জাতীয় সড়কের কমলপুর খোয়াই রাস্তার শ্রীরামপুর নাকা পয়েন্ট এলাকায় জলের দাবিতে পথ অবরোধ করে স্থানীয় উপজাতি মহিলারা। পরবর্তী সময়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ জিডব্লিউএস দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়া সহ জলের মেশিন সারাই করে দেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন। গত 3 মাস যাবৎ শ্রীরামপুর ও শ্যামরাই ছড়া এডিসি ভিলেজের পানীয় জলের মেশিন বিকল হয়ে পড়ে আছে। পানীয় জলের জন্য স্থানীয় এলাকাবাসীদের মাটির কুয়োর অস্বাস্থ্যকর জলের ওপর নির্ভর করতে হচ্ছে। জলের মেশিন সারাইয়ের জন্য স্থানীয় ডিডব্লিউএস দফতরে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে জলের দাবিতে পথ অবরোধ করেন বলে জানিয়েছেন অবরোধকারী জনজাতির রমণীরা। জাতীয় সড়ক অবরোধের ঘটনার খবর পেয়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ বিশাল টিএসআর বাহিনী ও পুলিশ বাহিনী এবং ডিডব্লিউএস দপ্তরের ইঞ্জিনিয়াররা ও কর্মীরা অবরোধস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে আজকের মধ্যে জল দেওয়া সহ জলের মেশিন ছাড়াইয়ের আশ্বাস দিলে জনজাতি রমণীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন বলে জানিয়েছেন কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর। আজকে শ্রীরামপুর এলাকাতে আমাদের যে শ্রীরামপুর নাকা পোস্টের পার্শ্ববর্তী এলাকার বসবাসকারীরা কয়েকদিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছিল। তাদের নিয়মিত জল না আসার কারণে তারা আজকে রাস্তায় বসে যায়। তো কিছুক্ষণ বসার মধ্যেই আমরা বৃহস্পতিবার সকালে দেবস্মিতা সেন চৌধুরী নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা আগরতলা ধলেশ্বর 9 নম্বর রোড এলাকায়। উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা খারাপ হওয়ায় বুধবার পরীক্ষার্থীকে বকুনি দেন তার মা। এরপর দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় দেবস্মিতা সেন চৌধুরীর দেহ বলে জানিয়েছে পুলিশ। ঘটনা তদন্ত করছে আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ। যে ইনফরমেশন নিয়ে থানা থেকে আইছি, আমি প্রিলিমিনারিলি যেটা শুনছি যে মেয়েটার মা নাকি কালকে এক্সামের ব্যাপারে হয়তো এক্সাম খারাপ হয়েছে, এই ব্যাপারে কিছু মা মেয়ের মধ্যে কথা হয়েছে, এটা নিয়ে সেন্টিমেন্টাল হয়ে মেয়েটা মারা গেছে। আমার কাছে এতটুকু খবর, ঠিক আছে। আমি আইসি, আসার পরে মেয়েটারে নিচে নামানো পাইছি। তার এই একটা ক্লোজ ফ্রেন্ড আছে, সে সকালবেলা দরজাতে আইসে নক করছে, দেখছি যে দরজা লাগানো, তারপরে দরজা খুললা এভাবে ঝুলানো দেখা সেও ইমোশনাল। ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের নতুন পথ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের ত্রিপুরার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চল এবং গোটা দেশে ছড়িয়ে দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা এজেন্সি আইএসআই। শীর্ষ গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে জাতীয় সংবাদ মাধ্যমগুলো। ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের নতুন পথ খুঁজে পেয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টারস্টেট ইন্টেলিজেন্সি। বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে ঝামেলায় ফেলার চেষ্টা করছে আইএসআই। ইতিমধ্যে আশঙ্কা করা হচ্ছিল যে ঢাকা এখন হবে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই এর নতুন আস্তানা। রোহিঙ্গা শরণার্থীদের ব্যবহার করে ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের পরিকল্পনা নিয়েছে আইএসআই। পাকিস্তান উগ্র বাংলাদেশি গোষ্ঠীগুলির সাথে যোগ সাজশে রোহিঙ্গা শরণার্থী সংকটের সুযোগ নিয়ে ভারতের পূর্ব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে রিপোর্ট করেছে জাতীয় সংবাদ মাধ্যমগুলি। বাংলাদেশকে ব্যবহার করে ভারতের সন্ত্রাসীদের পাঠাতে চায় পাকিস্তান বলে রিপোর্ট করেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলি। প্রতিবেদন অনুসারে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি কৌশল তৈরি করেছে আইএসআই।
এর লক্ষ্য হল রোহিঙ্গাদের অস্ত্র সরবরাহ করা, ভারতে পাঠানো এবং সন্ত্রাসী ঘটনা ঘটানো। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরা ও মিজোরাম সীমান্তবর্তী বাংলাদেশি এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে রোহিঙ্গা এবং আল কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দেওয়া হবে প্রশিক্ষণ। বাংলাদেশে উপস্থিত রোহিঙ্গা এবং আল কায়েদা নেটওয়ার্কের সুযোগ নিয়ে ভারত বিরোধী মনোভাব বাড়াতে এবং ভারতে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করছে আইএসআই। গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের কারাগারে বন্দী শত শত মৌলবাদীকে মুক্তি দিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বলা হচ্ছে যে এমন শত শত লোক রয়েছে যাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আল কায়েদার। প্রেক্ষিতে হাসিনা সরকারের পতন ভারতের জন্য একটি বড় হুমকি বলে বিশ্বাস করে ভারতের গোয়েন্দা এজেন্সিগুলি। শেখ হাসিনার সরকার ভারতকে এই ধরনের সন্ত্রাসীদের সম্পর্কে ক্রমাগত গোয়েন্দা তথ্য সরবরাহ করে আসছিল, যাতে এই ধরনের সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করা যেত আগে থেকেই। পাকিস্তান রোহিঙ্গা শিবিরের মৌলবাদীদের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় বলে শীর্ষ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বর্তমানে বাংলাদেশের কক্সবাজার এলাকার বিশাল রোহিঙ্গা শরণার্থী শিবির রয়েছে। তারা সকলেই 2017 সালে মায়ানমার থেকে পালিয়ে এসেছিল বাংলাদেশে। বাংলাদেশে 9.5 লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাস করছে বর্তমানে। রোহিঙ্গা শরণার্থীরা মাদক পাচার থেকে শুরু করে ডাকাতি, চুরি এবং সন্ত্রাসবাদের মতো কর্মকাণ্ডে জড়িত বলে প্রকাশ্যে জানিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা শরণার্থীরা গত বছর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভেও জড়িত ছিল বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলি। আইএসআই এর লক্ষ্য হল ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধি করা এবং তাদের দারিদ্র্যের সুযোগ নেওয়া। রোহিঙ্গা শরণার্থীদের একটা অংশ 200 থেকে 400 টাকার বিনিময়েও গুরুতর অপরাধ করতে প্রস্তুত রোহিঙ্গা শরণার্থীদের একটা অংশ। এই ধরনের লোকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং অস্ত্র সরবরাহ করা হচ্ছে তাদের। রোহিঙ্গাদের পাশাপাশি হিজবুল তাহরিরের সন্ত্রাসীদেরও প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই। প্রশিক্ষণ কেন্দ্রটি কক্সবাজার থেকে মাত্র 20 কিলোমিটার দূরে নাইখংছড়ির কাছে অবস্থিত বলে জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা। গোয়েন্দা রিপোর্ট অনুসারে এই এলাকাটি মূলত বৌদ্ধ ও বাঙালি মুসলিম অধ্যুষিত এলাকা, যা এখন প্রাক্তন পাকিস্তানি রেঞ্জার্স এবং বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনীর নিয়ন্ত্রণে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লেকচমনি বাজারে অস্থায়ী বাজার শেডগুলো ভেঙে দেওয়াকে অমানবিক বলে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তা করতে পারত আগরতলা পৌর নিগম বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মানিক সরকার। বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট বাজার এলাকা পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। এটা একেবারেই অমানবিক। তারা জানেন না ঘটনা তা না। এখানে যারা এই ছোটখাটো পসরা সাজিয়ে কেনা বেচা করছেন সবাই গরিব নিম্নবিত্ত, তাদের অবস্থা দিন আরো দিন খারাপ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।